রায়গঞ্জের বাহিন রাজবাড়ি, এছাড়া আমরা দেখব কুলিক পক্ষীরালয় সহ রায়গঞ্জের আরও অনেক জায়গা। তো শিয়ালদা স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম রায়গঞ্জে এবং সেখানে ভিরাজ হোটেলে উপস্থিত ছিলাম। আজকে দেখাবো এই ভিরাজ হোটেল থেকে যাত্রা। পৌঁছে গেছি দত্ত হোটেলে। এখান থেকে আমরা টিফিন করে তারপর আমরা ট্যুরে বেরোবো আজকের দিনের মতো। ভিরাজ হোটেল থেকে দুপা বেরিয়েই বেতাল কালী মন্দির, ঠিক তার পাশেই আমাদের এই দত্ত হোটেলটি এবং এখানে যথেষ্ট সুস্বাদু খাবার পাওয়া যায় বলেই ঢুকেছি। তো চলুন খাবারটা খেয়ে নিই। আমাদের টিফিন এখান থেকে হয়ে গেছে 20 টাকা পার প্লেট। বড় বড় লুচি দিয়েছিল 3টে, আর তার সাথে ডাল দিয়েছিল আর 2টো মিষ্টি। অবশ্য মিষ্টি দুটোর দামটা আলাদা নিয়েছিল। ভালোই খেলাম, কারণ তেলটা কম ছিল আর সাইজটাও বড় ছিল আর যে নরমও ছিল। চলুন এবার ঘুরতে যাবো আমাদের ফার্স্ট স্পট। কোথায় যাওয়া যায় দেখি। বেরিয়ে পড়েছি হাজার রকমের পাখি দেখি। বিধান মঞ্চের পাশেই রয়েছে এটিএম। যদি টাকার সমস্যা হয় তাহলে সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। তো আমরা টোটো করে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে স্পটটা পাচ্ছি সেটা হচ্ছে বাহিন রাজবাড়ি। তো দারুণ সুন্দর জায়গা, সবুজ আর সবুজে ঘেরা এই রাজবাড়িতে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর পরিবেশ। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এই বাহিন রাজবাড়িতে পৌঁছে গেলাম। আমরা টোটো নিয়েই পৌঁছে গেছি রাজবাড়ি বাহিনে। আমাদের যে লজটা সেখান থেকে এটা 12 কিলোমিটার ভেতরে। তো চলুন এবার ভেতরটা দেখব। আরে কৃষ্ণনগরের রাজবাড়ির কাছে কিছুই না। হ্যাঁ, কিছুই না। কৃষ্ণনগরের রাজবাড়ি তো যথেষ্ট বোধহয় জমিদার বাড়ি ছিল, সেটাই ভাবছি। রাজবাড়িটা ভেতরে তো কেউ বাস করছে মনে হচ্ছে। তাদের কাছে গিয়ে একটু দেখি, জানা যেতে পারে। আমরা ধীরে ধীরে রাজবাড়ির ভেতর দিকে ঢুকলাম। কি ভগ্নদশা, দেখলে বেশ কষ্টই হয়। কি অবস্থা, সব খসে খসে পড়ছে। দেওয়াল থেকে প্লাস্টারগুলো, জানলাগুলো ভেঙে গেছে, দরজাটাও নেই। তবে এই কড়িবর্গার ছাদ দেখলাম। আর এখানে এই দরজা দিয়ে বেরিয়েই কিন্তু আবার দেখলাম কয়েকজন মানুষ বাস করছে। এদের কাছ থেকে জানতে পারলাম যে এই বাড়িটা এখন নাকি পুলিশ ফাঁড়ি হিসাবে ব্যবহার করা হচ্ছে। বেশ কয়েকজন এখানে আছেনও। এখানে মোটরসাইকেল দাঁড় করানো রয়েছে, সেটাও দেখতে পাচ্ছি। আর এরা নিজেরাই রান্নাবান্না করে খাচ্ছে, সবজি ধোয়ার কাজ চলছে। বেশ কয়েকজন থাকে পুলিশ ফাঁড়ির লোকই এরা। তো এই যে গেটটা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলাম যে বেশ কয়েকটা পাড়ার ছেলে পেলে এখানে বসে আছে এবং এখানে একটা স্নানের ঘাট রয়েছে। এটা বহু পুরনো দেখে বোঝাই গেল। এবং এই স্নানের ঘাটটা দিয়ে নেবে আমরা সেলফিও তুললাম। রাজনারায়ণ রায়চৌধুরী তৈরি এই ঘাট, আর সামনে দেখছেন নাগর নদী। এই রাজপরিবারের বংশধররা স্নান করতেন এখানে। এখনো নৌকাটা বাঁধা আছে, তবে নৌকাটা আগের নয়, পরে তৈরি হলো। নৌকা বাঁধা যে রাস্তাটা দেখে বোঝা যাচ্ছে যে এত বড় চওড়া যে ঘাটটা, এই ঘাটটাতেই রাজপরিবার ব্যবহার করতেন। সেটা দেখে ভালো লাগলো। সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম কিছু ছবি তুলবার জন্য। এপাশে যেমন পশ্চিমবঙ্গ দেখছেন, ও পাশে হচ্ছে বিহার এবং বিহারের কাটিহার ডিস্ট্রিক্ট।
কার না ইচ্ছা হয় সেলফি তুলতে। অলরেডি দাঁড়িয়ে গেছি, সবাই মিলেই কিছু না কিছু ছবি তুলেছি, তো খুবই ভালো লাগলো। আর এই যে নদীটা দেখছেন, নাগর নদী, এই পাশে পশ্চিমবঙ্গ, ও পাশে বিহার। আর রাজা রাজনারায়ণ রায়চৌধুরীর যে বিল্ডিংটা, সেটা হচ্ছে এটা রাজা রাজনারায়ণ চৌধুরীর রাজপ্রাসাদ যাকে বলে। রাজা রাজনারায়ণ রায়চৌধুরীর এই রাজপ্রাসাদ দেখে আমরা এখন নেক্সট স্পটে যাব। সাথে থাকুন। যে কোনো ঐতিহাসিক স্থান দেখতেই ভীষণ ভীষণ ভালো লাগে। তবে এই প্রাসাদটা এরকম ভগ্নদশা দেখে খুব খারাপ লাগলো। এটি যদি হেরিটেজ হিসাবে সরকার সংরক্ষণ করতো তাহলে খুবই ভালো লাগতো। এখানে দুর্গাপুজো হতো কোথায়? রথ? ও আচ্ছা, হ্যাঁ, এখানে দুর্গাপুজো এখনো হয়। দুর্গাপুজো, আচ্ছা, দুর্গাপুজো, হ্যাঁ। আর এই ঘরগুলি কিসের জন্য ব্যবহার হয়? গোশালা। এটা এখানে এখনো রথ রয়েছে, অর্থাৎ প্রতি বছর রথ বার হয়, সেটা দেখে বোঝা যাচ্ছে। আর এই যে মাঠটা, দুর্গাপুজো উপলক্ষে এই মাঠটাতে 5 দিন ধরে মেলা চলে। এখানে জগন্নাথ দেবের পূজাও হচ্ছে। আবার দেখলাম প্রণবানন্দ, মানে স্বামী প্রণবানন্দের আরাধনাও এখানে হয়। সুন্দর ছোট্ট মন্দির, এখানে আবার শিব আরাধনাও হয়, মানে অনেক দেবদেবী এখানে আছে। তো গোটা এলাকাটা, অনেকটা জায়গা দেখে আমরা আবার টোটো করে কুলিক পক্ষীরালয়ের দিকে চলেছি। অনেক বাড়িতে ছোট ছোট মন্দির আছে দেখলাম, একদম গ্রাম্য পরিবেশ এবং শুধু সবুজ আর সবুজে ঘেরা। খুব ভালো লাগলো এই পরিবেশটায় বেড়াতে এসে। খুবই, মানে যে কেউ ভালো লাগবে, এটা নিঃসন্দেহে বলা যায়। তো মন্দিরও 2-1টা দেখতে পাচ্ছি। পৌঁছে গেছি কুলিকে। এবার চলুন ভেতর দিকে যাই। এখানে হাজারো রকমের পাখি আমরা দেখতে পারবো, সেটাই আমরা শুনেছি। কুলিক এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম পক্ষীরালয়। সোমবার এখানে বন্ধ থাকে, অন্যান্য সব দিবসই খোলা আছে, বন্ধ থাকে। তো চলুন ভেতর দিকে যাই, আপনার বাড়িতে খুব ভালো লাগবে। তো আমরা যারা ভিরাজ হোটেলে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে কৃষ্ণনগর শাখার সদস্যরা সবাই আমরা কুলিক পক্ষীরালয় দেখতে এসেছি। বাপরে, কত বক এগুলো নাকি? হ্যাঁ, এগুলো কি ওপরে ওই যে বক? না, এদের একটা নাম আছে, হ্যাঁ। এত পাখি আকাশ দিয়ে উঠছে, ভাবতে খুব অবাক লাগছে। দেখুন, টিকিট কাউন্টার, এটা 10 টাকা করে টিকিট। দর্শকদের জন্য ভ্রমণের রাস্তা, ন্যাচারাল ইন্টারপ্রিটেশন সেন্টার।
গাছের উপরে পাখির বাসাগুলো দেখুন, এক একটি বাসাতে প্রচুর প্রচুর পাখি। এগুলো কিন্তু সবই বাসা। ভাবতে মানে অবাক হতে হয় যে একটা পাখির বাসাতে এত পাখি থাকে। গাছের পাতা যত, পাখির সংখ্যা তার থেকেও যেন বেশি। এবার একেবারে সামনে দিয়ে হেঁটে চলেছে নিরিবিলিতে, কি সুন্দরভাবে। ভালো উড়ান শিখেনি, তাহলেই নিচে যে অল্প 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 উঠতে পারে। এখানে 160টিরও বেশি প্রজাতির পাখি আছে। এছাড়া প্রতি বছর 70 থেকে 80 হাজার পরিযায়ী পাখি এখানে আসে। রায়গঞ্জ শহর থেকে 4 কিলোমিটার উত্তরে এই অভয়ারণ্যটি জাতীয় সড়ক 34-এর পাশে অবস্থিত। এখানে বেশ কিছু টাওয়ার আছে, সেই টাওয়ারে উঠে এই পাখি দেখাটা খুবই সৌন্দর্যদায়ক। আর এখানে কুলিক নদীর তীরে এই পক্ষীরালয়টা অবস্থিত হওয়ায় এই পক্ষীরালয়ের নাম কুলিক পক্ষীরালয়। এটি রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য নামেও পরিচিত। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। এই যে গাছে কত, এই গাছেই তো কত। আওয়াজটা শুদ্ধ তুলুন, হ্যাঁ ভিডিও তুলুন একটুখানি। এই অভয়ারণ্যের মধ্যে দিয়ে বেশ কিছুটা হেঁটে গেলে দেখা যাবে লোকাল ফিশ অ্যাকোয়ারিয়াম। এগুলো তো শামুক। নোংরা খায়, নোংরা খায়, ক্রোকোডাইল নোংরা খায়। এটা কি মাছ? কুচিয়া। ও সেই কুচি। মাগুর মাছ, ক্যাটফিশ। আসলে জলটা নড়ছে না, জল একটু নড়ানো দরকার। এখানে আবার সুন্দর সেলফি পয়েন্টও আছে। সেলফি পয়েন্টের পাশ দিয়ে কিছুটা হেঁটে গেলে আরেকটা সুন্দর অ্যাকোয়ারিয়াম। চলুন ভেতরটায় ঢুকি। দারুণ ব্যবস্থা। তো ভেতরে ঢুকেই আমরা দেখলাম প্রচুর মাছ, প্রচুর প্রচুর।
এখানে যে বিভিন্ন প্রজাতির মাছ দেখলাম তা নয়। এই অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়ে বাইরে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, উডল্যান্ড, এই সমস্ত বিদেশি পাখিদের কিন্তু বিশেষভাবে সংরক্ষণের ব্যবস্থা এখানে আছে। সব কিছু দেখে এত বড় এলাকা, প্রায় 300 একর জমি একদিনে দেখা সম্ভব নয়। তো যতটুকু পারা গেল সামনে থেকে দেখে। সামনেই রয়েছে ন্যাচারাল ইন্টারপ্রিটেশন সেন্টার। সেই জায়গাটা ওপর দিকে উঠে আমরা ওপর থেকে পক্ষীরালয়টা কেমন লাগে দেখলাম। ওপর থেকে প্রথমেই যেটা দেখলাম, নিচের পরিবেশটা খুব সুন্দর। এখানে বসে একটু টিফিন করে নিয়ে আবার আমরা আরও কিছুটা উপরে উঠলাম সিঁড়ি বেয়ে। সুন্দর ঘোরানো সিঁড়ি, এবং সিঁড়িতে যত বেশি উপরে ওঠা যাবে পক্ষীকুলকে তত বেশি সুন্দরভাবে উপভোগ করা যাবে। কি অসাধারণ দৃশ্য দেখুন! গাছের ওপরে শুধু পাখি আর পাখি, আর পাখিদের বাসা। যত পাতা তার থেকে যেন পাখির সংখ্যা আরও বেশি। কিছুক্ষণ এই দৃশ্য উপভোগ করে আমরা পুনরায় আবার বাইরের দিকে বেরিয়ে আসলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এখানে ম্যাপিং করা রয়েছে, ম্যাপিংটা দেখেও আপনারা ভেতরটা কোথায় কি আছে না আছে আনন্দ করে ঘুরতে পারবেন। তো চলুন এবার আমরা বাইরের দিকে যাচ্ছি নেক্সট স্পটের দিকে। পৌঁছে গেছি সাধু জোসেফের মহাগির্জা যেটা, সেখানে। চলুন এবার ভেতরটি দেখে নিই। গির্জাটির মেন গেট বন্ধ আছে, তাই ভেতরটা দেখা গেল না। পাশের বন্য প্রকৃতিটাকে একটু উপভোগ করলাম, আর তার সাথে গির্জার কারুকার্যটা অসাধারণ কারুকার্য সেটা দেখলাম। একটা ক্রুশ চিহ্ন আছে। বছরে একবারই এখানে গির্জাটা খোলা হয় জিসাসের জন্মদিনে, এবং ওই গির্জার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। রাস্তাটা ভেতর দিকটাও গেট দেওয়া রয়েছে, বন্ধ, তালা বন্ধ। তবে এই যে আমবাগানটা, এটা কিন্তু বেশ মনোরম। গেট থেকে বেরিয়েই খ্রিস্টানদের একটা স্কুল আছে, সুন্দর বিশাল এলাকা দেখতে পাচ্ছি আমরা। আর তার পাশেই আছে বিশ্বাস অনুষ্ঠান মঞ্চ, এটাও বিল্ডিংটাও বেশ সুন্দর। তো আমরা চলে এসেছি একটি মায়ের মন্দিরে। অনেক ভক্তকেই দেখা গেল এই মন্দিরে এসে পুজো দিতে এবং পুরোহিতের সাথে কথা বলতে। যার যা মনস্কামনা পূর্ণ হলে এখানে অনেকেই পুজো দিয়ে যায়। ফিরে এলাম অনুষ্ঠান মঞ্চ। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের মঞ্চ সেজে উঠেছে। এখানকার অনুষ্ঠান শেষ করে আগামী দিন আবার নতুন কোথাও ভ্রমণের উদ্দেশ্যে বেরোবো। আপনারা সকলে ভালো থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।